দর্শক স্বাগত জানাচ্ছি রিয়েলএসএস জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। বৈশ্বিক আলোচনার কেন্দ্রে এই মুহূর্তে প্যালেস্টাইন ইসরায়েল। বিশ্বে এমন একটি প্রেক্ষাপট চলছে যখন পুরো বিশ্বেই মূল্যস্ফীতির পরিস্থিতি, করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও ছেড়ে যায়নি, চলছে একইভাবে। তার মধ্যেই ইসরায়েল প্যালেস্টাইনের যে ঐতিহ্যগতভাবেই ঐতিহাসিকভাবেই যে পারস্পরিক বিরোধী অবস্থান এবং সাংঘর্ষিক একটি প্রেক্ষাপটের মধ্যে থাকা কিংবা নির্যাতন নিপীড়নের একটি প্রেক্ষাপট তৈরি হয়ে থাকা, সেই জায়গায় এখন আবার এই যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমরা কথা বলবো আজকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। রয়েছেন অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। রয়েছেন মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমি জনাব কাজী শরীফুদ্দিন, আপনাকে দিয়েই শুরু করি। ইসরায়েল প্যালেস্টাইন পুরো প্রেক্ষাপটটি দীর্ঘদিনের, এখন হঠাৎ করে এমন একটি সময়ে আবারও বেশ বড়সড়ভাবেই বলা চলে যুদ্ধের দামামা বেজে উঠল, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা চলছে। করোনা প্রেক্ষাপট এখনও আমাদেরকে সেই ক্ষত এখনও রেখে গেছে, ছেড়ে যায়নি। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, হঠাৎ করে কেন এই পরিস্থিতিটা তৈরি হলো ইসরায়েল প্যালেস্টাইনে? ধন্যবাদ কর্তৃপক্ষকে, আর বিজ্ঞ আলোচক, আমাদের প্রাক্তন অ্যাম্বাসিডার এবং ইয়াসির আরাফাতের স্যারের বন্ধু। আমি অত্যন্ত গর্বিত যে জ্ঞানগর্ভ লোকের পাশে বসে আজকে নিজেকে উপস্থাপন ও কথা বলতে পারছি। সর্বপ্রথম, গণমাধ্যমের এখন শিরোনাম ইসরায়েল অ্যান্ড ফিলিস্তিন, হামাসের হামলা, অপারেশন আল আকসা ইত্যাদি। আজকে 1948 সালে যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিভিন্ন বোদ্ধারা এবং যোদ্ধারা বলেছেন যে আর্টিফিশিয়াল ধর্মভিত্তিক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এনে এখানে এই ইসরায়েল রাষ্ট্রটাকে স্টাবলিশ করা হয় ধর্মের উপর ভিত্তি করে। তখন থেকেই বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এসছে, কখনো হামাস, কখনো ফিলিস্তিন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, কখনো বা যুদ্ধ, এখন আবার নতুন করে যুদ্ধের দামামা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 6 অক্টোবর, আজকে 9 তারিখ, 6 অক্টোবর শনিবারে এই একটা হামলা করেছে হামাস। 6 অক্টোবর হামলার পিছনের দিক যদি আমরা একটু যাই, আজ থেকে 50 বছর আগে, 1973 সালে এই 6 অক্টোবর হামলা হয়েছিল। তখন ইয়াম কিপুর অপারেশন নামে ছিল। এই দিনটা সাধারণত ফিলিস্তিনিরা একটু আনন্দ এবং নিজের একটু এনজয় করে। আপনারা দেখেছেন এবং শুনেছেন, মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে এই দিনও বিভিন্ন জায়গায় ব্যান্ড পার্টি বা ড্যান্স ফ্লোর ওপেন ছিল, উন্মুক্ত ছিল। তা এখানে সবচেয়ে বেশি চমক যেটা আসছে, সো কল্ড আমরা জানি ওয়ার্ল্ডের দুর্ধর্ষ গোয়েন্দা হচ্ছে মোসাদ। শুধু মোসাদ না, তার ইন্টারনাল আরও কিছু গোয়েন্দা সংস্থা আছে, যেমন আমান, যেটা সামরিক গোয়েন্দা, আর একটা আছে সিনবেদ, অভ্যন্তরীণ নিরাপত্তার গোয়েন্দার দায়িত্ব পালন করে থাকে। এই গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে যে ইসরায়েল যে অপারেশন আল আকসা নামে যে হামাস প্যালেস্টাইন যে হামাস যে বোমটা অ্যাটাক করেছে, তারা বলছে 20 মিনিটে তারা 5000-এর উপরে আক্রমণ করেছে, বোম দিয়েছে, মিসাইল আক্রমণ করেছে। আবার আমরা আরেকটু জানি যে 2011 সাল থেকে এই ইসরায়েল আয়রন ডোম নামে একটা ডিফেন্স প্রোটেকশন তৈরি করেছিল, যেটা প্রতিমধ্যে হুমকির সম্মুখীন হয়েছিল। বাট 75 বছর ধরে যে মানবতার লঙ্ঘিত হচ্ছে, বিশ্বের যারা মোরাল রাজনীতিবিদ, মোরাল রাষ্ট্র এ ব্যাপারে কখনো নাক গলান নাই, কিন্তু যখনই হামাস বা দেশপ্রেমিক যোদ্ধারা তাদের নিজস্ব ঐতিহ্যের কথা, নিজস্ব অস্তিত্বের কথা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে, তখনই বিদেশ থেকে বা এই আমেরিকা, ইউএসএ, বিভিন্ন দেশ বলছে কি যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বেঁচে থাকতে হবে। তো এটা 1968 সালে যে কৃত্রিম রাষ্ট্র তৈরি করা হয়েছিল, 1965 সালে যে 6 দিনের যুদ্ধ হয়েছিল, 1973 সালে যে 6 অক্টোবর এই অপারেশনটা হয়েছিল, আবার 50 বছর পরে কিন্তু একই ধরনের অপারেশন হয়েছে। এখন আমাদের একটু নতুন করে ভাবতে হবে, সময়ের প্রেক্ষিতে
তখন যে যুদ্ধের সরঞ্জামাটি ছিল এখন সেটা অত্যাধুনিক। এটা অনেক হুমকির সম্মুখীন। তো বিশ্ব মানবতার স্বার্থে আমাদের বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বলেছেন যে আমরা বিশ্ব মানবতায় বিশ্বাসী, সবার ভিতর শান্তিপূর্ণ, যুদ্ধের পক্ষে না শান্তির পক্ষে, শান্তির বার্তা। যে আমি আমাদের যে অভ্যন্তরীণ যে ফরেন পলিসি রয়েছে আমাদের বাংলাদেশে, সেটি নিয়ে আলাপ করব। আমি একটু স্যারের সাথে কথা যেতে চাই, স্যারের কাছে আমি আসবো আপনার কাছে। স্যার, আমরা দেখছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বে একটা বিভাজিত অবস্থায় আছে, সব দেশগুলো বিভিন্ন রকমের বিভাজন তৈরি হয়েছে। ঠিক একই সময়ে রাশিয়ার এই প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের বিষয়টি নিয়েও আমরা দেখছি যে যদিও এটার ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে, আবারও দেখলাম যে সেই একই রকমের অবস্থান, ইউরোপ আমেরিকার একটা পক্ষ নেয়া কিংবা অন্য অনেকগুলো দেশ মিলে আবার প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো। বৈশ্বিক প্রেক্ষাপটে এখন একটা সংকট চলছে, এটি সবাই বলছেন, তার মধ্যেই এমনভাবে আবার একটা যুদ্ধের পরিস্থিতি, কি বলবেন? ধন্যবাদ। বিশেষ করে আজকে আমার বাম পাশে যিনি বসে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু সুন্দর বক্তব্য রেখেছেন এবং আই এম ভেরি প্রাউড দ্যাট ইউ ব্রট হিম হিয়ার। আমি আপনাকে সবাইকে বলি যেতে, সেটা হচ্ছে আজকে এই ব্যাপারে আলোচনা করতে পেরে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন এই হামাসের যে আকস্মিক হামলা এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি পরবর্তীতে, এইটার আমি বলবো সেটা হচ্ছে যে একটা বিভীষিকার সৃষ্টি করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে কাগজ আছে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আছে, এটা অক্টোবর 7-এ লেখা, অ্যালেন পিনকাস বলে এক ভদ্রলোক, সিনিয়র রাইটার অন ইসরায়েলি অ্যান্ড আমেরিকান পলিটিক্স ফর হার্টস, সে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উঠেছে। কারণ আমার মনে আছে, তোমাদের সময় নিশ্চয় মনে আছে যে ইসরায়েল অন্যদের উপরে সচক্ষে দেখার জন্য বিভিন্নভাবে তারা হ্যাক করেছে, তাই না? এবং এইটা নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে, সব কিছু হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে। এখানে এই লোক বলছে যে, আমি পড়ে শোনাচ্ছি ইংলিশে যেটা, নো ডাউট দ্য ইন্টেলিজেন্স ফেলিওর ইজ ডিভাস্টেটিং ইন স্কোপ অ্যান্ড ডেপথ, certainly given Israel's supposedly state-of-the-art HUMINT, which is human intelligence, SIGINT, signals intelligence, and ELINT, electronic intelligence, capabilities and networks. The intelligence inadequacy is a complex issue sure to be investigated later on. তারপরে বলছে, the Israeli Defense Force crudely failed to anticipate the coordinated attack, did not foresee and was ill prepared to counter the tactical surprise, never conceiving that an attack of such magnitude and audacity was even plausible. Now, এই জন্য বললাম, আমি পড়ে শোনালাম এটা, কারণ হলো যে এর আগে 3-4টে ঘটনা ঘটেছে। এখানে তো মারামারি শুরু হয়েছে 7ই অক্টোবর থেকে, তাই না? 6 অক্টোবর, 6 মানে আমাদের দেশে 7 অক্টোবর, 7, ওদের জন্য 6 না। একটুখানি পিছিয়ে যদি যাও, এই যে একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে যেখানে কিনা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে পারে, এইটা নিয়ে বেশ কয়েকটা অনুষ্ঠানে উক্তি এসছে। 21শে সেপ্টেম্বরে মাহমুদ আব্বাস, প্যালেস্টাইন অথরিটির যে প্রেসিডেন্ট, তিনি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বক্তৃতা দিচ্ছিলেন এবং বক্তৃতার সময় তিনি বলেছেন, যেটা কোট আনকোট, দিস মে বি দ্য লাস্ট অপরচুনিটি টু স্যালভেজ দ্য টু স্টেট সলিউশন। উনি হঠাৎ করে এটা বলতে গেলেন কেন? লাস্ট অপরচুনিটি শব্দটা কোট আনকোট, তার মানে উনি কিছু খবর পেয়েছিলেন কিছু হতে যাচ্ছে। কেন হামাসে যদি কিছু হয় উনি জানার কথা, অসমটিক এতে। তারপরে আরেকটা জিনিস যেটা আছে, 26শে সেপ্টেম্বর যখন প্রথম সাউদি রাষ্ট্রদূত নায়েফ আল সুদারি তিনি আসলেন, এসে প্যালেস্টাইনের কাছে উনি রাষ্ট্রদূত হিসেবে সাউদি আরবিয়ার থেকে এসেছেন এবং এসে মাহমুদ আব্বাসের সাথে উনি ক্রিডেনশিয়াল প্রেজেন্ট করলেন। সেখানেও উনি ওয়েলকাম করলেন সাউদি রাষ্ট্রদূতকে, কিন্তু বললেন আপনি কিন্তু
একটু সজাগ থাকবেন, মনিটর হোয়াট ইজ হ্যাপনিং, উনি ইউজ দ্যাট টার্ম। এরও পরে যেটা আছে, যেটা গুটেরেস, যে কিনা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, আমি একটু ইয়ে করে বলছি, গুটেরেস বলল, সে স্পেশাল অ্যাপিল করলো ইউএন সেক্রেটারি জেনারেল হিসেবে ওই আব্বাসের বলে যাওয়ার পরে। তিনি বললেন আমাদেরকে টু কোট আনকোট we must salvage the two-state solution and prevent the situation from deteriorating more seriously and threatening security and stability of our region and the entire world. গুটেরেস এবারে বলতে হবে কেন? কারণ তাদের কাছে কিছু সংকেত এসছে যেটা কিনা তারা পেয়েছে। স্যার, এই যে যে শব্দটি বারবার আসছে যে টু স্টেট সলিউশন, দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি, হ্যাঁ বলছি কারণটা, সেটা হচ্ছে টু স্টেট সলিউশনের আগে আরেকটা জিনিস আছে যেটা কিনা আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 14 তারিখে কাজাকিস্তানে একটা বিশেষ সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে পোপ ফ্রান্সিসও ছিল 14 সেপ্টেম্বরে। সেখানে কাসিম জামাত তোকায়েভ, যে কিনা কাজাকিস্তানের প্রেসিডেন্ট, সে পরবর্তীতে উল্লেখ করেছিল 14 সেপ্টেম্বরের পরে, উনি বলছেন এই যে 7th কংগ্রেস অফ লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ট্রেডিশনাল রিলিজিয়ন্স যে কাজাকে আলোচনা হয়েছে, ওখানে বলা হচ্ছে আমাদের সবাইকে মনে রাখতে হবে ধর্ম বিশেষে ভিত্তি করে আমাদের ঝগড়াঝাটি বন্ধ করে আমাদেরকে সচেতনভাবে লিস্ট কমন ডিনোমিনেটরস বের করে আমাদের জিও স্ট্র্যাটেজিক প্যারাডাইমের মধ্যে শান্তির প্রক্রিয়াটা যেন আমরা নিয়ে আসতে পারি। এখন এই যে প্রত্যেক জায়গায় এক এক করে যে হচ্ছে, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যখন ইউএস কদিন আগে সৌদি আরবিয়ার সাথে যখন কথাবার্তা হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও বলা হয়েছিল এই যে যেটা করছে সেটার মধ্যে কিছু একটা সংকেতের মতো আছে। তার মানে ওদের, আমার যেটা মনে হয়, যেটা যদিও বলছে যে হামাসের ওখান থেকে তারা যা কিছু করেছে কেউ জানতো না, তারা হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটালো, তা নয়। এই জিনিসটা ইঙ্গিত সবাই পাচ্ছিল। এখন আমার কথা হচ্ছে যে এই সব ইঙ্গিতের মধ্যে আমাদের যে দেখতে পাচ্ছি আমরা, ইউএন সিকিউরিটি কাউন্সিলের এই ঘটনা ঘটার পরে গতকাল রাতে, আজকে ওদের ওখানকার সময় সকালেও, আজকে রাতেও আলোচনা হয়েছে। এবং আলোচনাটা হয়েছে কারণ ইউএসএ, ব্রাজিল তখন জেনারেল অ্যাসেম্বলির তার প্রেসিডেন্ট এখন, সেও রয়েছে, মাল্টা রয়েছে মেম্বার সিকিউরিটি কাউন্সিল, অ্যান্ড ইউএই, এরা তাদের ডিপ কনসার্ন এক্সপ্রেস করেছে। কিন্তু চায়না, গুরুত্বপূর্ণ যেটা, চায়নার সাধারণত কোন রকমের বিশেষ কোনো ভূমিকা রাখেনি, এক্সেপ্ট ফর রিসেন্টলি তারা চায়না পারসুয়েডেড ইরান অ্যান্ড সাউদি আরেবিয়া টু শেক হ্যান্ডস টুগেদার। স্যার, এই শেক হ্যান্ডস, এটি কি একটা, অনেকে বলছেন এটি একটা কারণ, কিংবা এইটা হচ্ছে একটা ইঙ্গিত, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, এই একটা জিনিস। সেটা হচ্ছে আমি বলছি এই কারণে। আর শুধু তাই নয়, ইজিপ্ট, মিশর কথা বলা শুরু করেছে সৌদি আরেবিয়া আর জর্ডানের সাথে, তাদেরকে অনুরোধ করে যে তুমি, মেসেজ আছে ওদের ওখানকার যে রাষ্ট্রপতি, যে তোমরা একটু কোট আনকোট ট্রাই টু ডিফিউজ দ্য, এটা আরবিতে বলে নাকাল্লা, ডিফিউজ দ্য টেনশনস। না, এর সাথে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাতিসংঘের মধ্যে থেকে যাই হোক না কেন, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন তারা পরিষ্কারভাবে, এবং জার্মানি, তারা পরিষ্কারভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে। এবং আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এটাও দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন তারা বলছে আমরা যে সকল অত্যন্ত গরিব লোকজন ছিল হামাসে, যাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল না, তাদেরকে শরণার্থী, তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা, একটু পয়সা করে দেওয়া, ইউএন কমিউনিটি সেন্টার্সগুলো ছিল যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পয়সা পাঠাতো, আমরা এখন দিতে পারবো না। জি স্যার, আমি আসছি আপনার কাছে। কাজী শরীফউদ্দিন আহমেদ, তার মানে পরিস্থিতিটা বেশ, স্যার যেটি বলছিলেন, অনেক আগে থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এবং বেশ
মানে একেবারেই কোনো কারণ নেই কিংবা একেবারেই হঠাৎ করে হয়ে গেছে এমন কোনো জায়গা না, আর যে কারণে মনে হচ্ছে যে বেশ লম্বা চলবে? As an ex-military officer, I can tell you this much: without plan, nothing can happen. Once upon a time, we consider, some people consider, rather world moral country গুলো consider করতো যে ফিলিস্তিন এর সাথে যে আমাদের ফিলিস্তিন আরেকটা ইসরায়েল হচ্ছে আনবিটেন চ্যাম্পিয়ন ছিল। তারা তাদের অর্থের দিক দিয়ে, তারা তাদের ইলেকট্রনিক ইকুইপমেন্টের দিক দিয়ে, তারা তাদের গোয়েন্দাবৃত্তির দিক দিয়ে, কিন্তু যেখানে এই গোয়েন্দাবৃত্তির দিক দিয়ে তারা নিজেকে চ্যাম্পিয়ন ভেবে 24 ঘন্টা ড্রোন দিয়ে সিকিউর করেছে, যেখানে আমি বারবার বললাম যে শিনবেত, আমান, মোসাদ টোটাল গোয়েন্দা ফেল করেছে, তখন হামাস যে ওখানে একটা করেছে এটা অনেক ডিপলি কাজটা করেছে এবং ফুললি সাকসেসফুল, বিশ্বর টনক নড়েছে। সেই জন্য জো বাইডেন তড়িৎ রিয়াকশন করেছেন, দেন এই প্রেসিডেন্ট উনিও তড়িৎ রিয়াকশন করেছেন। আমাদের রিসেন্টলি স্যার কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই বেল্টে, এখানেরই রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এবং আমি প্রথমে যে কথা বললাম যে ইয়াসির আরাফাতের বন্ধু ছিলেন উনি, স্যার ব্যাপারে ডিটেল জানে। আজকে আমাদের অনেক গর্বের বিষয় যে অরিজিনাল লোককে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি। যখন প্রিন্স ফয়সাল বিন ফারহান সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে নিজেদের ভিতর যে ডিসিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন যে তারা এই ইসরায়েলের পক্ষে একটা চুক্তি করতে যাচ্ছেন, তাহলে তো এই আরব আমিরাতের দেশগুলোতে নিজেদের মাঝখানে তারা সুইসাইডাল কেস হয়ে যেত। আমি জাস্ট বিফোর দিস ডিসকাশন পার্সোনালি আই হ্যাড এ টক উইথ স্যার যে আমেরিকা ইউএসএ রাষ্ট্রগুলা কখনো তাদের নিজস্ব ইন্টারেস্টের বাইরে আসে না, কখনো বিজনেস, কখনো ওয়েল, কখনো মানি লন্ডারিং, এটা দিস ইজ দেয়ার মেইন এম। এই যে এখানে যে ঘটনাটা ঘটছে, দিস ইজ টোটালি জিওপলিটিক্স। এই জিওপলিটিক্সের সঙ্গে ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলো মুসলিম কান্ট্রি যারা হামাসের সাথে এই তাদের দুষ্প্রাপ্য সময় পাশে দাঁড়িয়েছে, আজকে ইউএসএ বা জো বাইডেন যে চিৎকার দিয়ে বলছেন যে এটা ফিলিস্তিনের ইসরায়েলের অধিকার প্রতিহত করা, কিন্তু এতদিনে যে এই হামাস এই ফিলিস্তিনে 75 ইয়ার্স মানবতা বিরোধী কাজে জর্জরিত হচ্ছে, তখন তাদের মানুষত্ব কোথায়, তখন তাদের হিউম্যান রাইটস কোথায়? এই সব কিছু মিলে আমাদের দেখতে হবে যে এদের ইন্টারেস্ট কার। ইন্টারেস্ট হচ্ছে ডিপ্লোমেট ইন ওয়ার, ইনফরমেশন ইন ওয়ার, মিলিটারি ইন ওয়ার, ইকোনমি ইন ওয়ার। আউট অফ দিস 4, ইকোনমি ইন ওয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এই যুদ্ধের জন্য কে বেনিফিটেড হচ্ছে সেটা আমাদের কারেক্টলি ফাইন্ড আউট করতে হবে, এবং টু নেশন উইল বি সিটিং টুগেদার, দেন উই ক্যান সলভ দ্য প্রবলেম। একটা বিরতি নিয়ে আসি স্যার, বিরতি থেকে ফিরে আসছে আপনার কাছে। দর্শক, বিরতি নিচ্ছে রিয়েলাইসিস জনতন্ত্র গণতন্ত্রে, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি রিয়েলাইসিস জনতন্ত্র গণতন্ত্রে। কথা বলছি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গে। আমি মোহাম্মদ জমির, স্যার আপনার কাছে আসি। স্যার, এখন যে প্রক্রিয়ায় এগোচ্ছে, আপনি বলছিলেন যে আগে থেকেই নিশ্চয়ই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, ইঙ্গিত পাওয়া গিয়েছিল, হঠাৎ করে ঘটেনি। এখন যেভাবে এগোচ্ছে, ইসরায়েলেরই মধ্যে যুদ্ধ ঘোষণা করে সৈন্য সমাগম করছে, অপারেশন চালাচ্ছে, হামাসও বলেছে শেষ পর্যন্ত তারা টিকে থাকবে, লড়াই করবে, তাহলে কি স্যার একটা সার্বিক একটা যুদ্ধের দিকেই এই পরিস্থিতি যাচ্ছে? তাই না, আমার কথা হচ্ছে যে উনি যেটা আমার কথা হচ্ছিল যে ইউএন রেজলিউশন যেটা আছে 242 নম্বর আর 338 নম্বর, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেট করা হবে যারা পাশাপাশি থাকবে। আচ্ছা, আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে আজকে লেটেস্ট যেটা আমি শুনছিলাম ওখানে বসে টেলিভিশনে, সেটা বলছে ইসরায়েল ওই পুরো হামাস ঘটিত এলাকা বলে, হামাস এটা 2007 সালে দে টুক কন্ট্রোল অফ দ্যাট এরিয়া,
এবং ওই এরিয়াটা টোটাল এরিয়া যেটা মানে ওর তোমরা জানো সেটা হচ্ছে যে খুব একটা বিরাট বড় এলাকা না। গাজা ইজ কোয়াইট স্মল অ্যাকচুয়ালি। ইট হ্যাজ 2.3 মিলিয়ন পিপল স্টেইং দেয়ার। বাট এটা বলছে তারা যে দুটো জিনিস বলছে যে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টে 2008 থেকে 2023 সাল পর্যন্ত 6,407 জন প্যালেস্টিনিয়ান মারা গেছে এবং ইসরায়েলিও মারা গেছে 308 জন। এবং এছাড়াও বলছে এই বর্তমান প্রেক্ষিতে যা বর্তমান পরিস্থিতিতে 500 জনের বেশি মারা গেছে প্যালেস্টিনিয়ান এবং 1800-র মতো উন্ডেড। ইসরায়েলের 26টা সোলজার মারা গেছে এবং প্রায় 100 জনের মতো। দিজ আর নট ইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্ট হচ্ছে বাইডেন সাহেব তার এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যালং উইথ মেনি নেভাল তারা নিয়ে ওই যেহেতু গাজা only way out and only way in বিমানবাহী রণতরী is the seashore, সেইটা ওরা আটকে দিচ্ছে। এবং শুধু তাই নয়, এখন আজকের থেকে ইসরায়েলের গাজা এলাকায় খাবার পানি সব কিছু বন্ধ করে দিয়েছে। গ্যাস খাবার কোনো কিছু নেই। তারা ওই একদম মানে যেটাকে বলে না খাইয়ে মারার চেষ্টা করছে। এবং ল্যান্ড ফোর্সেস লেটেস্ট হচ্ছে যে প্রায় 2,90,000 ইসরায়েলি সোলজার, কোনো আবার ভলেন্টারি সোলজার্স হয় 2 বছরের জন্য। এভরিওয়ান হ্যাজ টু গো। বয়স হলে একটা 20 বছর বয়স হলে দে হ্যাভ টু বি ইন দ্য আর্মি সার্ভ ইন দ্য আর্মি ফর 2 ইয়ার্স। তারা সবাইকে জোগাড় করে নেওয়া হচ্ছে, একত্র করা হচ্ছে। এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সের যে ডিফেন্স মিনিস্টার তিনি উল্লেখ করছেন যে আমরা চিন্তা করছি কিভাবে পুরো জিনিসটাকে আমাদের কন্ট্রোল আনা যায়, মানে আস্তে আস্তে ফোর্সগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস বলেছে সেটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু উনি প্রধানমন্ত্রী এখন, কিন্তু ওনার সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী ঠিক নয়। এবং যা ওনার যে উল্টো দিকে বিপরীত দিকে যারা আছে, যারা ওনার সাথে নেই, তারা কয়েকজন বলেছে, ভেরিয়াস আল জাজিরাতে বলেছে, সিএনএনে বলেছে যে আমাদেরকে সঙ্গে নিয়ে যদি উনি যা কিছু করেন তাহলে আমরা সবাই মিলে যদি করি সেটাকে একটা গ্রহণযোগ্যভাবে এগিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু নেতানিয়াহু সাহেবকে এটা শুনবেন না ইচ্ছে করে বলল। এখন এই পুরো জিনিসটার মধ্যে মনে রাখতে হবে আমাদেরকে যে বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা জিনিস বলেছে। আমি এটা বলবো যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কালকে দিয়েছে। সেখানে বলছে ইসরায়েল আর ফিলিস্তিন উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য নিরীহ প্রাণের ক্ষতি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই আমরা বলছি। তারপরে বলা হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এই অঞ্চলে শান্তি আনবে না। এখন এই যে জোরপূর্বক বসতি স্থাপন, সেটেলমেন্ট করানো, শুধু সেখানে নয়, তারা ইচ্ছাকৃতভাবে ইসরায়েল যেহেতু তারা গোলান হাইটস দখল করেছে সিরিয়ায়, সেখানেও ওপরে পাহাড়ের উপরে তারা বসতি ওখানে বসিয়েছে। না, তারপরে করেছে কি, তার প্রত্যেকবার রমজান মাসে যখন লোকে সাধারণত বিশেষ করে মুসলমান সবাই গিয়ে আল-আকসা মসজিদে গিয়ে নামাজ পড়ে, দোয়া চায় এবং সাধারণ যে কোরআন শরীফ খতম করার জন্য যে পুরো 27 দিন যেটা হয়, সেখানে ইচ্ছাকৃতভাবে তখন সেই সময় ঢুকিয়ে দেয়, যারা ইহুদি আছে তারাও ঢুকে একটা কেলেঙ্কারি হট্টগোল করে। তো এখানে ইসরায়েলকে খালি সাপোর্ট করলে হবে না। যে আজকে দেখলাম যে 10 ডাউনিং স্ট্রিটের সামনে জুইশ লবি যুক্তরাজ্যে তারা বিরাট একটা মিছিল তৈরি করে এনে মিটিং করে তারা বলছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ছাড়া পৃথিবী এগোবে না। তারপর সেই জায়গাটা তো তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নে এটা হয়েছে অলরেডি, সরাসরি বলা হচ্ছে। একইভাবে আমেরিকা তো হচ্ছেই, এখন নিউ ইয়র্কে সব জায়গায় হচ্ছে। বলা হচ্ছে যে কিন্তু কেন এইটা এত বেশি হচ্ছে, যদি সেই প্রশ্নটা কেউ যদি করে, আমি বলবো যেটা উনি বলছিলেন জাতীয় স্বার্থ, পুরোটা তাই নয়। জাতীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং আরেকটা জিনিস হচ্ছে যে তাদেরকে আরও মাল মশলা বিক্রি করার সম্ভাবনা ভবিষ্যতের স্বার্থ। তার মানে
ঘুরে ফিরে যে কোনো স্বার্থের কারণেই পুরো জিনিসটাই এগিয়ে দেওয়া যে বাংলাদেশে ভিসা নিতে কিংবা এইগুলো নিয়ে যখন কথা হয়, আবার এই যে বৈশ্বিক প্রেক্ষাপটে এই যে যেটি বলছিলেন যে মানবতা এখানে কোথায়, যখন ইউএসএ বারবার মানবতার কথা বলে, লাস্ট আই এম টেলিং বারবার এগেইন অ্যান্ড এগেইন 75 ইয়ার্স এই মানবতা তারা লঙ্ঘন করছে। স্যার যেমন করে বলছিলেন যে আমাদের মুসলমানদের থার্ড রিলিজিয়াস প্লেস হচ্ছে আল আকসা মসজিদ, ফার্স্ট মক্কা, মদিনা, দেন আল আকসা। তো এই আল আকসা মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই, ইবাদত বন্দেগী করতে যাই, তখন তারা বঞ্চিত হচ্ছে। এই যে ইহুদি, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, ইচ্ছা করে এটা বাদিয়ে দেওয়া হচ্ছে। এই যে তারা অবৈধভাবে দখল করছে, তারা 2 বছর করে পার্মানেন্ট মিলিটারি ট্রেনিং করে প্রত্যেকটা সাধারণ নাগরিককে মিলিটারি তৈরি করে হামাস বা অন্যান্য বাহিনীর বিরুদ্ধে তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তখন কি মানবতার কথা প্রশ্ন আসে না? এটার জন্য কি হচ্ছে, ভূ রাজনীতির অন্যতম খেলোয়াড় ইরান। ইরানের সঙ্গে এই মুহূর্তে হামাস নেতার কথা হয়েছে। আবার দেখতে পাচ্ছি আমরা ইরানও সরাসরি সমর্থনের কথা বলছে। সমর্থনের কথা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি চীন, ইরান, সৌদি আরব, কাতার, লেবানন, তুরস্ক, তাইব এরদোয়ান তো অলরেডি বলেছে, পাকিস্তান, আফগানিস্তান, তারা হামাসের পক্ষে কথা বলছে। আবার এই ইসরায়েলের পক্ষে ইউএসএ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, পোল্যান্ড, এরা অলরেডি তারা ডিক্লেয়ার দিয়েছে। তা আলটিমেটলি যখন সম্প্রতি একটা যুদ্ধের জন্য পুরো বিশ্ব মুখ থুবড়ে পড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য, করোনা বন্যার পরপর যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, I can tell you this much, this is not a fully war, cat and mouse. Otherwise, এতদিন প্রলং হওয়ার কথা না। Being a military person, I can tell you this much. এই যে একটা অপারেশন হয়েছে, যেটা চট করে অপারেশন আল আকসা, এটা দীর্ঘদিনের প্ল্যানের ফল, এবং প্ল্যানটা স্যার ডিডবিউটি বলেছেন কবে 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 কেমন করে ঘটনা ঘটছে। এখন যদি আমরা এই সমস্যার সমাধান করতে চাই, দেন 3 things: মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ। এর জন্য কি করতে হবে? আলোচনার টেবিলে বসতে হবে। এর জন্য কি করতে হবে? ডিপ্লোম্যাটিক জোনকে এস্টাবলিশ করতে হবে। আমরা এই পয়েন্টগুলো তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও আনছিলাম, সেটা তো একই রকম ভাবে চলছে, একই রকম করেছে। হ্যাঁ, বাট সমগ্র বিশ্ববাসীর কপালে কিন্তু এখন নতুন করে ঘাম বা ভাঁজ লেগেছে যে ইরান এই ঘটনার পরে চীন কোন দিকে ডাইরেক্ট সাপোর্ট দিচ্ছে, রাশিয়া কোন দিকে সাপোর্ট দিচ্ছে, কি বৃত্তান্ত, নতুন বিশ্বযুদ্ধ হয় কিনা। কিন্তু 50 বছর আগে যে টেকনিক ছিল আর এখনের টেকনিকের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। যে কোনো সামান্য ভুলের জন্য সমগ্র বিশ্ববাসী, এই সাধারণ নাগরিক দুর্ঘটনায় পতিত হতে পারে। তা আমরা চাইব এই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে দিক নির্দেশনা দিচ্ছে, সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান করে এই জিও পলিটিক্সের নোংরা খেলায় যোগ না দেওয়ার জন্য। জিও পলিটিক্সের এই জায়গাটিতে বিশ্ব মোড়লদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং তারাই এখন তাদের ব্যক্তি মানে নিজস্ব স্বার্থের কারণেই দ্বিভাজিত হয়ে আছে, বিভিন্নভাবে বিভাজিত হয়ে আছে। তুমি দেখো, এটা যদি না হতো তাহলে নেতানিয়াহু কেন ইউক্রেনকে যোগাযোগ করেছে? ইউক্রেনকে যোগাযোগ করা মানেটা কি? কেন রাশিয়া বলেছে যে তোমরা যা কিছু করছো থামাও, এটার অন্য একটা প্রেক্ষাপট দেখা দিতে পারে। আর কথা হচ্ছে যে এই সার্বিকভাবে চায়না রাশিয়ার এই অঙ্গনে প্রবেশ, কিন্তু জাতিসংঘ আমার কাছে খারাপ লাগছে, সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদে ওরা একটা কনফিডেন্সিয়াল ক্লোজ ডোর মিটিং করেছে, 2 দিন ধরে করলো, কিন্তু দে হ্যাভ নট বিন এবল টু এগ্রি অন বেসিক এলিমেন্টস। স্যার, এই পুরো বিষয়টিতে আমরা যদি রাশিয়া ইউক্রেনের দিকে তাকাই, এখন সিরিয়া প্যালেস্টাইনের দিকে তাকাই, ইউএনের যে ভূমিকা, ইউএনের যে অবস্থান থাকার কথা কিংবা মনে করা হয়, সেটা তো পুরোপুরি প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ শুধু নয়, আমার কথা হচ্ছে তুমি পুরো পৃথিবীটাকে 5টা দেশের হাতে ঠেলে দিলে তো আর হবে না। তুমি দেখো না রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে আমাদের কি হচ্ছে। আমি ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের কথা বলছি, কেন রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে যখন আলোচনা হতো সিকিউরিটি কাউন্সিলে হয়েওছে, আমি তখন ওআইসির আমি ছিলাম, ওই ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের সদস্য এশিয়ার থেকে। কয়েকবার গেছি, আমি উজবেকিস্তানে গেছি, টার্কিতে এরদোগানের সাথে বসে আলাপ করেছি, সব ইত্যাদি। কী হলো? কোনো কিছু যখন এগিয়ে আসছে, ফাট করে চায়না কিংবা রাশিয়া ভিটো দিয়ে দিচ্ছে, হবে না। এখানে মানবাধিকারের কোনো কোশ্চেন না। এখন মানবাধিকার জিনিসটা কি, মানে একটা মানবাধিকারের সম্পর্কে আমার একটা বক্তব্য হচ্ছে, আমার একটা বই আছে, হিউম্যান রাইটস ইস্যুজ ইন্টারন্যাশনাল ল,
এটা এখন হার্ভার্ডে পড়ায়, স্যার হার্ভার্ড ইউনিভার্সিটি পড়ায়। তো সেখানে আমার কথা হচ্ছে, আমি লিখেছিলাম একবার, দ্য গ্লাস ইজ নেভার হাফ এমটি, ইট ইজ হাফ ফুল। হাফ ফুল। ইউ হ্যাভ টু লুক এট দ্য পজিটিভ অ্যাসপেক্টস। তখন মোদি সাহেব আবার আমাকে বললেন, গোয়াতে মিটিং হচ্ছিল, উনি ডেকেছিলেন আমাকে, ইনভাইট করেছিলেন আমাকে আর দুজন নোবেল লরেটকে, মাধবকে দিয়ে বলেছিলেন গোয়াতে। তা আমাকে উনি পড়েন আমার লেখাগুলো, প্রত্যেক সোমবারে যেটা বেরোয়। তা আমাকে বললো যে আপনি লিখেছেন যেটা সেটা ঠিক, কিন্তু আবার অঠিকও। তাহলে মানে বলে যে একটা গ্লাস যেটাকে অর্ধেক গ্লাস বলছেন আপনি খালি, সেটা খালি নয়। ওই খালি জায়গাটার মধ্যে আপনি যেটা ওই পানিটার মধ্যে একটা গোলাপ দিয়ে দেন, ছেড়ে দেন, আর উপরে ঢাকনা দিয়ে দেন, দেখবেন গোলাপ বেঁচে আছে। কারণ ওই পানিটা আর ওর ভেতরে অক্সিজেন আছে ইন দ্যাট এমটি স্পেস। সো দ্য গ্লাস ইজ নেভার হাফ এমটি, ইট ইজ 3/4 ফুল। 3/4 ফুল স্যার। ওই অক্সিজেন। তো এই জিনিসটা আমি একবার বলেছিলাম, এই কয়েকজন রাষ্ট্রদূতকে আমার সাথে আলাপ আলোচনা হচ্ছিল যখন, বলেছিলাম, এবং আমি এখনও বলেছি, আমি এই পরশুদিন সেটা একই জিনিস বলবো। সেটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা আঙ্গিকভাবে অন্য বিদেশে যারা আছে, দেশের রাষ্ট্রদূত, তাদেরকে বলেছি আমি, তোমাদের মনে রাখতে হবে যে পৃথিবীটা সমষ্টিগতভাবে বিরাজমান, এবং তোমরা যদি মনে করো যে তোমরা খালি একলা এগিয়ে যাবে আর কিছু হবে না, সেটা ঠিক নয়। তো এই যে সমষ্টিগতভাবে বিরাজমান, তার মানে এই সমষ্টিগত জায়গায় তো এখন টোটালি ইমব্যালেন্সড। অফকোর্স এখন তুমি যদি একটা সবাই মিলে একদিকে ধাপে চলে যাও, তাহলে তো এটা এরকম উল্টো হয়ে যাবে। এখন তুমি তারপরে কি বলবে, আমাদের এখানে একটা স্যাংশন দেওয়া, এই করা ওই করা, নিষেধাজ্ঞা আরোপ করব। কিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে? আমার কথা হচ্ছে তোমরা যে যা কিছু ঘটনা ঘটছে চারিদিকে, ওই দিকের সাইডে, সেইটা ঠিক করতে পারলে না তোমরা একদিন হয়ে গেল সেই 67-এর ওয়ারের পরে আবার তারা একটা, মনে আছে তোমার, রাবিন এবং ক্লিন্টন তখন প্রেসিডেন্ট ছিল, তারা হোয়াইট হাউসে সই করলো, এরা ইতিহাসের বাচ্চা সব ছিল। কথা হচ্ছে যে তোমরা এতদিন হয়ে গেল, 67 সাল থেকে উনি বলছিলেন, 67 সাল থেকে নিয়ে, ওয়াই ইজ ইট তোমরা দুটো স্টেট করতে পারলে না এখনো পর্যন্ত? জি স্যার, একটা বিরতি নিতে চাই আবার। আমি আসছি আপনার কাছে, কাজী শরীফুদ্দিন। আমি একটা বিরতি নিয়ে আসি। দর্শক, বিরতি নিচ্ছি রিয়েলাইসিস জনতন্ত্র গণতন্ত্রে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি পরে আবারও স্বাগত জানাচ্ছি রিয়েলাইসিস জনতন্ত্র গণতন্ত্রে। আমি শেষ পর্বে রয়েছি, কাজী শরীফুদ্দিন আহমেদ। আপনার কাছে আসি, দুঃখিত কাজী শরীফুদ্দিন, আমি আপনার কাছে আসি। এই যুদ্ধের যে প্রেক্ষাপট, এবং আমি যদি একটু বর্তমানের যে মূল্যস্ফীতি, সারা পৃথিবীতেই এই মুহূর্তে একটা খারাপ অবস্থা। তার মধ্যে আমরা ভাবছিলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়তো আস্তে আস্তে ঠিক হবে কিংবা ঠিক হওয়ার দিকে এগোবে, তা হলো না, এখনও চলছে। আবার একইভাবে এটাও শুরু হলো, এটাও হয়তো লম্বা যাবে। কি মনে হচ্ছে, মানে বৈশ্বিক যে ইমব্যালেন্সের জায়গা, মানে বৈশ্বিক যে ব্যালেন্সের জায়গা, সেটা আরও বেশি ভারসাম্যহীন হয়ে পড়লো কিনা? ধন্যবাদ। যুদ্ধ কখনো কোনো দেশের জন্য শান্তি বয়ে আনতে পারে না। যুদ্ধ বা শেষে সেনাবাহিনীদের তৈরি করা হয় দেশকে রক্ষা করার জন্য, কিন্তু এই রক্ষা করা ওয়েপনকে দিয়ে যদি অন্য কোনো দেশকে দখল করতে যায়, সেটা আমাদের দুর্ঘটনার কারণ। রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, এর টানেলের শেষ প্রান্তে একটু আলোকবর্তিকার মতো গতকাল বিকালে স্যার যখন শুনতে পেয়েছিলাম, আল জাজিরা টেলিভিশন বলেছে যে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল তাদের মিটিং করবে 15 সদস্য নিয়ে। প্রথমে মিটিংটা ডেকেছিল কে? ইউএনএসসি। কারা ডাকলো স্যার? এটা মাল্টা। তো মাল্টা ডাকার পরে, এটার পরে সৌদি আরব ইনভলভ হলো, লাস্টে ব্রাজিল। তো ব্রাজিল সমুক্ত করার পরে যে মিটিংটা হয়েছে, ইউএই, সৌদি আরব না, ইউএই। তা ইউএই করার পরে লাস্টে যে এই সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ের পরে যে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী ছিলেন টর ওয়েলসল্যান্ড, তা টর ওয়েলসল্যান্ড এই শান্তি নিয়ে আমাদের একটা ব্রিফ করার কথা ছিল। তো সেখানে কিন্তু আমরা খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট পাইনি। আশাবাদী হওয়ার মতো তেমন কোনো নিউজ আমাদের দিতে পারেন নাই। এর ভিতরেই বাইডেন প্রশাসন হুঙ্কার দিচ্ছে এবং যুদ্ধের রসদ সরবরাহ করার জন্য তারা আশীর্বাদ পুষ্প করছেন। আর এই সাথে যে যারা হামাসের প্রতিবেশী হিসেবে যারা আছে, হামাস একটা দেশপ্রেমিক সংগঠন, আবার কোনো কোনো দৃষ্টিকেন্দ্রে তাদেরকে বলা হয় জঙ্গি সংগঠন।
মুক্তিযোদ্ধারা দেশপ্রেম করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বাট মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার আগ পর্যন্ত তারা অন্যান্য দেশের রাষ্ট্রের চিন্তা ভাবনা এখানে আমরা যদি মানবতার প্রসঙ্গ আনি, মানে যে রকেটগুলো যুদ্ধ যখনই হোক ক্ষতিটা মানুষেরই হয়, যুদ্ধ যেখানেই হোক সাধারণ মানুষেরও হয়। যে রকেটগুলো গিয়েছে সেখানে সাধারণ মানুষও ছিল, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। মুক্তিযুদ্ধের কথা বলে যদি, তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা একটা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু সেখানে মানুষের ক্ষয়ক্ষতি, এটি যে কোনো দেশেরই একটা বলা চলে যে মানবতার প্রশ্ন চলেই আসে। মানবতার প্রশ্নর ক্ষেত্রেই আমি বারবার বলতে চাচ্ছি যে স্যার যেমনটি বলেছিলেন যে এই মানবতার প্রশ্ন বলে মানবতার সংশোধন না করে স্যাংশনের কথা বলা হয়। এই ইসরায়েলের সংসদে একটা আইন পাস হয়েছে বিগত কয়েকদিন আগে, যে প্রধানমন্ত্রী মুখ দিয়ে যেটা বলবে সেটা ওই দেশের জন্য আইন হবে। ইট ক্যানট বি, এটা স্বেচ্ছাচারিতা। And it will overrule the court order. ইয়েস স্যার, ইফ আই এম নট রং। No, no, this is what একটা ইসরায়েলের মতো দেশে প্রধানমন্ত্রী যদি মুখ দিয়ে কথা বলেন, দ্যাট উইল বি রুলস ফর দ্যাট নেশন। তো তখন কি এটা মানবতা লঙ্ঘিত হচ্ছে না? সেখান থেকে সমস্যার সমাধানের কোনো পথ নয়, সেখানে তারা নতুন করে যুদ্ধ দিয়ে সামরিক সহযোগিতা দিয়ে ফুয়েল দিচ্ছেন যুদ্ধের জন্য। শেষ করতে চাই একটু সংক্ষেপে। আমরা চাই শান্তি, আমরা চাই বিশ্ব একটা শান্তির জায়গা হয়ে সকলের স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এবং মিউচুয়াল রেসপেক্ট নিয়ে বসবাস করতে। স্যার, এই শেষ দিকে রয়েছে বিশ্ব শান্তির কথা বলছিলেন। আমি এখানে একটা যোগ করি খেলাম, আপনি যা বলেছেন সেটা হচ্ছে সিভিল সোসাইটি, এটা সুশীল সমাজ, তারা সব সময় সব জায়গায় সব কিছু বলে, বিতর্ক সৃষ্টি করে, তাদের মত প্রকাশ করে। মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলো, হিউম্যান রাইটস ওয়াচ বলো, টিআইবি বলো, কিন্তু তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেছে এখনো? এই যে ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে যেটুকু বলা হয়েছিল করা হবে তাদের জন্য, যেগুলো হচ্ছে না, সে ব্যাপারে কি তারা এগিয়ে আসছে? তারা কি নীতিগতভাবে সাহস হচ্ছে ইসরায়েলকে বলা যে না এটা করো না? আমার সিম্পল কথা সেটা হচ্ছে, যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই যে যাতে কিছু হচ্ছে সবসময় তারা লেগে আছে যে হামাস হচ্ছে টেররিস্ট অর্গানাইজেশন, তাই না? তো তারপরে বলেছে ওরা যে যেটা ইরান ওদেরকে সহায়তা দিচ্ছে। ইরান তো আজকে বেরিয়েছে যে দে হ্যাভ নো প্রুফ দ্যাট ইরান কোনো সহায়তা করেছে, কোনো রকম সহায়তা করেনি এইটার ব্যাপারে। এখন আমার কথা হচ্ছে সার্বিকভাবে আমাদের মনে রাখতে হবে এই বিশ্বটা হচ্ছে, আমি সবসময় বলি যেটা, এই একটা দিস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য ক্রিয়েটর, আর এইগুলো পাঁচটা আঙুল যেটা আছে, এটা কোনোটা ছোট, কোনোটা পাতলা, কোনোটা মোটা, কোনোটা লম্বা, বিভিন্ন রকমের, কিন্তু দে আর অল কানেক্টেড উইথ দ্য ক্রিয়েটর। তুমি বলতে পারো না যে একজন মুসলমানকে যে আমি আল আকসা মসজিদে নামাজ পড়তে পারবো না। তুমি বলতে পারো না যে না তুমি যদি প্রয়োজন পড়ে তুমি যা কিছু বলার তোমার ধর্ম নিয়ে সেটা তুমি বলতে পারবে না, এটা ঠিক নয়। এবং কোনো জায়গায় এই যে যদি এরকম জাতীয় একটা ভিন্ন সাম্য একটা সৃষ্টি হয়, তখন কিন্তু ইট অ্যাফেক্টস দ্য হোল পপুলেশন। কারণ একটা, আমি তোমার খনার বচন থেকে একটা প্রত্যেকবার বলি, এক গামলা দুধে এক ফোঁটা চোনা পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি মনে করি যে যেটা করা উচিত সার্বিকভাবে পৃথিবী জোড়া, যুক্তরাষ্ট্রের, যুক্তরাজ্যের, কানাডার, এই যে কানাডা মনে করো এখন যে গণ্ডগোলটা চলছে ভারতের সাথে, এই যে খালিস্তান সমস্যা নিয়ে, এই জিনিসগুলোতে প্রয়োজন নেই। পৃথিবীতে অনেক কিছু জিনিস ঘটছে যেগুলো সরাসরি আলোচনার মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে, সমবেদনার মাধ্যমে এবং কোঅপারেশনের মধ্যে, আমরা যেরকম প্যান্ডেমিকটাকে আমরা বলছি কোভিড প্যান্ডেমিককে আটকানোর জন্য, তো এইগুলো সবাই মিলে যদি কাজ করি আমরা একত্রিত হয়ে, জি, নেক্সট জেনারেশন উইল প্রফিট ফ্রম ইট। জি স্যার, শেষ করতে হচ্ছে, আর একেবারেই সময় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, রিয়েল এসেস গণতন্ত্র শেষ করতে হচ্ছে আজকের মতো। আমরা আশা করছি যে যুদ্ধের দাম, আমাদের যুদ্ধের প্রেক্ষাপট পুরো বিশ্বব্যাপী বিভিন্ন দেশে তৈরি হয়েছে, সেটি ঠিক হওয়ার একটা পথ তৈরি হবে। শেষ করছে আজকের মতো রিয়েল এসেস গণতন্ত্র। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।